রায় ঘোষণার মুহূর্তে আমার কাছে একটা অ্যাপিল এসেছে। একজন অসুস্থতার কারণে এতদিন এসে পৌঁছতে পারেনি, সে এখন এই কেসটি সম্পর্কে কিছু বলতে চায়। তাকে আমি ডাকার অনুমতি দিচ্ছি। ও কি রে, পরাগ তো একেবারে ভালো মতোই হেঁটে এলো। এই তো সুন্দর হেঁটে উইটনেস বক্সে দাঁড়ালো যে। ये पराग तो बिल्कुल ठीक আছে, ठीक-ठाक ही चले এসছে। पर हम लोग जो देख के आए थे ऐसा तो कुछ भी नहीं है, सब कुछ ठीक है इसका मतलब। হ্যাঁ রে শীর্ষা, এখন সত্যি সত্যি বলতে ইচ্ছে করছে ঈশ্বর আছেন। এটা কি হলো? রায় ঘোষণার আগের মুহূর্তে একজন এসে বললো আমি সাক্ষ্য দেবো, আর সেই সাক্ষ্য গ্রহণ করা হবে। এটা তো ভারী অদ্ভুত ব্যাপার, এটা তো হতে পারে না। হতে পারে না তো। আর উনি তো হাঁটতে চলতেও পারতেন না, বাড়িতে শুয়ে বসে কাটাতেন। আজকে হঠাৎ হেঁটে চলে দিব্যি ঢুকছেন। তার মানেটা কি? তার মানে উনি মিথ্যা কথা বলেছেন এতদিন পর্যন্ত। তার মানেটা উনি আমাদেরকে ঠকিয়েছেন এতদিন পর্যন্ত। ঠকিয়েছেন কি ঠকাননি সেটা তো পরের সিদ্ধান্ত হবে, কিন্তু আমাদের এখন একটাই আশঙ্কা যে উনি ওনার ভাইয়ের হয়ে কথা বলবেন না ওনার স্ত্রীর হয়ে কথা বলবেন। না 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 না, ও আমার হয়ে মোটেই কথা বলবে না। আমি আপনাকে বলছি, ও আমার হয়ে কথা বলবে না, কিছুতেই বলবে না। দেখুন, ও কি কথা বলবে সেটা আমি জানি না, আর ওর বউ ওকে কি শিখিয়েছে সেটাও আমি বলতে পারবো না। তবে স্যার, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনাকে কিন্তু একটু স্ট্রংলি কাউন্টার করতে হবে। আর বলতে অর্ডার অর্ডার। প্রাঞ্জলবাবু, আপনি শুরু করুন। ইয়েস ইওর অনার, আপনার কাছে একটা মিনতি আছে। এই সাক্ষীকে আমি আগে পেশ করি, কারণ এই সাক্ষীকে যদি আমি আগে পেশ করতাম তাহলে কেসটা হয়তো অনেক আগেই শেষ হয়ে যেত। এমনকি ওনার প্রাণহানিরও আশঙ্কা ছিল মাই লর্ড। কিন্তু আজ যে উনি এই কোর্টে এসেছেন, উনি ওই ভয় থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং এসে কোর্টে সাক্ষ্য দেবেন। সেই সাক্ষ্য থেকে আমরা হয়তো এই কেসে একটা নতুন দিশা বা মোড় পাব। মাই লর্ড, আপনার জীবনেও এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। মাই লর্ড, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে এই কেসে রায়দানের আগে আপনি নতুন করে ওনাকে সাক্ষী দেওয়ার জন্য অ্যালাউ করেছেন। থ্যাংক ইউ মাই লর্ড। এবার আপনি অনুমতি দিলে আমি ওনাকে কিছু প্রশ্ন করতে পারি। অনুমতি দেওয়া হলো। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আপনার নাম? পরাগ ব্যানার্জি। আপনি কি করেন? আমি একটা স্কুলে শিক্ষকতা করতাম, কিন্তু সম্প্রতি আমার অসুস্থতার জন্য আমি আর ওটা কন্টিনিউ করতে পারছি না। এখন ওই চাকরিটা আমার স্ত্রী শিমুল ব্যানার্জি করে। আচ্ছা, এই কেসটি সম্পর্কে আপনি কি কিছু জানেন? স্যার, এই কেসটা সম্পর্কে আমি যতটা জানি, আমার মনে হয় তার থেকে বেশি আর কেউ জানে না। বেশ, তাহলে আপনি কি জানেন সেটা বলুন। স্যার, আমি যতটা জানতাম, আমার ভাই পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা, এরা দুজন চক্রান্ত করে আমার স্ত্রী শিমুল ব্যানার্জিকে অ্যাটাক করার চেষ্টা করে, এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমি আমার কলেজে পড়ার সময় একটা নাটকে যে পোশাক আমি ব্যবহার করেছিলাম, পুলিশের পোশাক, সেই পুলিশের পোশাক পরে আমি ছদ্মবেশে ওখানে গিয়ে দাঁড়াই, এবং আমি ঠিক যা যা শুনেছিলাম, যা যা জানতাম, একইভাবে শিমুল যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে পলাশ এসে ওর স্ত্রীকে ওর মোটর বাইকে একটু দূরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে এবং শিমুলের রাস্তার সামনে এসে ওকে অ্যাটাক করে। স্যার, সেই মুহূর্তে আমি যদি ওখানে উপস্থিত না থাকতাম, শিমুল কিন্তু কোনোভাবেই বেঁচে ফিরতে পারত না।
আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং আমি পলাশের হাত থেকে আমার স্ত্রীকে উদ্ধার করি। কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছায়। পুলিশ পলাশকে দেখতে পায় না, ও তখন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, আমি তো পুরো মাস্টার প্ল্যানটা জানতাম এবং আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে, মানে কয়েক ইঞ্চির ব্যবধানে আমার ভাই পলাশ ছিল। ফলে আমি নিশ্চিত করে বলতে পারি যে অ্যাটাক করেছিল সেটা আমার ভাই পলাশ ছাড়া আর কেউ নয়। তারপরে পলাশ ওখান থেকে পালিয়ে যায়, পুলিশ ওকে ধরতে পারে না। বাকি পুরো ঘটনাটা আপনাদের জানো। অবজেকশন ইওর অনার, উনি একজন ঠগ, প্রতারক। উনি অসুস্থতার ভান করে এতদিন ঘরে শুয়েছিলেন, আর আজকে উনি সোজাসুজি পায়ে হেঁটে আদালতে এসে হাজির হলেন। উনি অসুস্থতার ভান করে ওনার স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন। এরকম একজন প্রতারকের কথা বিশ্বাস করবার কোনো মানেই হয় না। ইওর অনার, আমার ক্লায়েন্ট যে ঘটনার দিন, ঘটনার সময় তার শ্বশুর বাড়িতে ছিলেন, তার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমি আদালতে পেশ করেছি ইওর অনার। এবং এই কাজটি যিনি করেছেন তিনি নিজে এসে আদালতে সাক্ষী দিয়ে গেছেন। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন। স্যার, সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমার কাছে কিছু প্রমাণ রয়েছে স্যার, কিছু ডকুমেন্টস আছে, এই যে কিছু ভয়েস স্যাম্পলও আছে স্যার, আপনি শুনলেই বুঝতে পারবেন। পেশকার বাবু, অডিওটা শোনানোর ব্যবস্থা করুন। দেখো, একে হাফিস করা কিন্তু সোজা, কিন্তু আমি যদি এখন এর ক্ষতি করি না, তাহলে এর বউ ঠিক রুখে দাঁড়াবে। ওটাকে সরাতে হবে। সরাবো যে, সরাবোটা কি করে? রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে। আরও আছে স্যার, এখানেই শেষ না। আরে কাঁদছিস কেন বোকার মতো? ও ও ও ভালো হয়ে গেছে গো সুচরিতাদি। কখন ভালো হলো বলো তো, বুঝতেই পারলাম না। ভালো হয়তো আগেই হয়ে গেছিল, বা হয়তো ওর পায়ে সমস্যা ছিলই না শিমুল, ওর হয়তো অন্য কোথাও সমস্যা ছিল। কিন্তু সবকিছুর স্বার্থে ওকে এই আবরণটুকু রাখতে হয়েছিল শিমুল। এই আবরণটুকু না রাখলে ও কিন্তু সকলের সামনে সত্যিটা প্রমাণ করতে পারতো না, তোকে নিরাপরাধ প্রমাণ করতেও পারতো না। তুই একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, বেকার में আমরা লয়ারের উপর গুসা করছিলাম। अब तो দেখছি কি উনি যা যা বলেছেন সব কিছু সহি আছে। আসলে বিষয়টা না খুব কনফিডেন্সিয়াল ছিল, সেই জন্য দেখ না, আমরা এতবার জিজ্ঞেস করেছি, উনি কিছুতেই বলতে চাননি। আসলে তখন উনি জানতেন যে উনি কি করবেন, কিন্তু উনি আমাদের সঙ্গে শেয়ার করেননি। সেটা হলে তো শিমুলেরই ক্ষতি হতো, তাই না? জানাজানি হয়ে যেত আগে থেকে। ভালোই করেছে। খুশি তো? খুশি হলে যে কেউ এরকম ভাবে কাঁদে দেখিনি। তারাও না শুনতে দাও না কি বলে। কিছুদিন আগে ওরা আমার ঘরে এসেছিল শরবত নিয়ে। ওদের উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা স্যার। ওই শরবতের মধ্যে বিষ মেশানো ছিল। হ্যাঁ, সেটা হয়তো ডিরেক্টলি আমি দেখিনি, কিন্তু এটা শুনলেই বুঝতে পারবেন ওরা কিন্তু আমাকে ভালোবেসে খাওয়ানোর জন্য আসে। ওরা অ্যাকচুয়ালি এসেছিল আমাকে মেরে ফেলবার জন্য। প্রতীক্ষা, সময় নষ্ট করে কোনো লাভ নেই, যা করবার তাড়াতাড়ি করতে হবে। আমি হাত ধরে দেখ, এটা না হয় তুই নাই খেলি, কিন্তু আমি চাইলে কিন্তু তোকে অন্য অনেকভাবে খাওয়াতে পারি। মানে খাওয়াতে পারি, মানে খাওয়াতে পারি যে তাই নয়, তোকে আমি খাইয়ে তবেই ছাড়বো। স্যার, এটা আমার গলা নয় স্যার। স্যার, এগুলো আমাদের গলা নয়। স্যার, আমার আর এর থেকে বেশি কিছুই বলার নেই। আমি এক্সপেক্ট করব আমার যা বলার তার থেকে সঠিক রায়টাই বেরিয়ে আসবে। স্যার, আমার স্ত্রী শিমুল নিরপরাধ। ও অত্যন্ত ভালো মনের, পরিষ্কার মনের একজন মানুষ স্যার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ও ভীষণ দয়াশীল এবং ক্ষমাশীল একজন মানুষ। স্যার, আমি ওর জীবনে যা যা করেছি, অনেক অন্যায় করেছিলাম স্যার এক সময়। সেসব কিছু সত্ত্বেও ও আজকে আমাকে আপন করে নিয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিয়েছে। সেটা বোধহয়
ওর মতো একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে। স্যার, আমি আশা করব যে আপনি ফাইনালি যে রায়টা দেবেন তাতে শিমুলের প্রতি কোনো ইনজাস্টিস হবে না। স্যার, ও এখন যে চাকরিটাতে জয়েন করেছে সেখানেও যথেষ্ট পপুলার হয়েছে স্যার, সবাই ওকে খুব ভালোবাসে। শুধু তাই নয়, আমার বাড়িতে, সেখানে আমার বাড়ির জন্য ও যা যা করেছে সেগুলো আমি বলে বোঝাতে পারবো না। স্যার, এই পুরো ব্যাপারটার মধ্যে আমাকে ছদ্মবেশ নিতে হয়েছিল, আমাকে স্যার অনেক কিছু গোপন করতে হয়েছিল। আমি হাঁটা চলা করতে পারতাম না, এই অভিনয়টা আমাকে করতে হয়েছিল। এর জন্য যদি স্যার আমার কিছু শাস্তি প্রাপ্য হয় তাহলে আমি সে শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য রাজি। কিন্তু স্যার, আমি ফাইনালি যেটা বলতে চাই, এই অপরাধটা যারা করেছে, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে, আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদেরকে আমি কোনোভাবেই আমার নিজের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। তাদের এমন শাস্তি হওয়া উচিত স্যার, যাতে ভবিষ্যতে কেউ কখনো এরকম অপরাধ করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার আর কিছুই বলার নেই স্যার। ইওর অনার, ওনাকে আমার আর কিছু জিজ্ঞাসা নেই, আপনি বুঝতে পারেন। দ্যাটস অল মাই লাভ। বলনি কেন আমাকে? এত কাণ্ড ঘটে গেছে, কিচ্ছু বলনি। বলিনি শিমুল, বলিনি। তার কারণ আমি বলে দিলে অনেকগুলো কথা লিক হয়ে যেত, আর সেটা হলে কি হতো জানো? এই যে আজকে এই রায়টাকে থামিয়ে দেওয়া গেছে, সেটা কিন্তু করা যেত না। তখন রায়টা প্রকাশ হতো এবং তোমার এগেনস্টে প্রকাশ হতো। দেখো, আগামী দিনে উনি সবকিছু শুনে কি রায় দেবেন সেটা আমরা জানি না, তবে উনি অন্যায় কোনো রায় যে দেবেন না এটা নিশ্চিত। আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার নামই জীবন। এই অভিজ্ঞতাটা না হলে একটা বড় ভুল হয়ে যেত, মারাত্মক ভুল হয়ে যেত হয়তো। সে ভুল থেকে পরাগ ব্যানার্জি আমাকে রক্ষা করেছেন। তবুও আমি সম্পূর্ণ বিবেচনা করব, করার পর রায় ঘোষণা করব। আজ কোর্টের কাজ এখানেই শেষ হলো। দাঁড়ান, আজ ফিরে গিয়ে পাড়ায় উৎসব করব। উৎসবের কি আছে গো? দেখো, রায় যা বেরোবে মনে তো হচ্ছে আমার ফেভারেই বেরোবে। আফটার অল পরাগের ভাই, সেখানে ওর এত বড় একটা শাস্তি হচ্ছে। তো তোমার এর জন্য খুব দর্দ হচ্ছে কি? সত্যি কথা বলতে কি, আমি তো এটা চাইনি বলো। ওরা যদি ঠিক করে থাকতো তাহলে তো এটা হতো না, কিন্তু সেটা তো ওরা চায়নি। ওরা সব সময় আমার পেছনে পড়েছিল, আমার বাঁচার কোনো উপায় রাখেনি। সেই কারণে আমাকে এত দূর আসতে হয়েছে। শুধু আমি কেন, আজকে পরাগ বলো তোর ভাইকে কতটা ভালোবাসতো, সেই জায়গা থেকে পরাগকেও এত দূর আসতে হয়েছে। পরাগের কাছেও তো কোনো উপায় ছিল না, আর ওর ভাইয়ের বউ আসার পর থেকেই ওর আরো বেশি বাড়াবাড়ি শুরু হয়েছে। এটা কোনো কাজের কথা নয় শিমুল। প্রতীক্ষা চাইলো বলেই পলাশ বদলে গেল। ওর যদি নিজের বদলানোর ইচ্ছেটা না থাকতো ভেতর থেকে, তাহলে তো কেউ কাউকে জোর করে বদলে দিতে পারে না এরকম ভাবে। ওর মধ্যে ছিল সেই ইচ্ছেটা, ও তো সবসময় খারাপটাই দেখেছে, খারাপটাই খুঁজে খুঁজে বের করেছে। ওই ভালো তো কিচ্ছু দেখতে পায়নি ও, কারণ ও নিজে থেকে খারাপটা চেয়েছে। আচ্ছা শোনো না, এই পলাশের আলোচনাটা আমরা বাদ দিই না এখন। কি লাভ ওর আলোচনা করে শুধু শুধু? पर एक बात আছে, ये आज तो फैसला हो जाबे, उसके बाद ना আমরা कहीं घूमने जाबो। हाँ, कहीं किसी सी बीच के साइड। हाँ, और परागेर भी तो थोड़ा चेंज दरकार ना। সত্যি পরাগের কথা ভাবছি, ও কিন্তু অতটা অসুস্থ নয়।
মানে ওর পায়ে তো হাঁটা চলার কোনো সমস্যাই নেই, এমনিতেও খুব একটা নয়, কিন্তু এতদিন ইচ্ছে করে সবটুকু আড়াল করে রেখেছে সত্যিটা প্রমাণ করার জন্য। দেখো, যে পুরোপুরি সুস্থ সে কথা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, হয়তো হাঁটতে চলতে পারছে, কিন্তু ওকে ভালো করে দেখো, ও কিন্তু ভেতর থেকে একদমই সুস্থ না। এই ক্ষতিটার জন্য দায়ী কারা? এই পলাশ পুরো বাড়িটাকে একবারে তছনছ করে রেখে দিয়েছিল। যা হওয়ার তা তো হয়েই গেল, আপনি তো কিছুই করতে পারলেন না। আপনাকে প্রথম থেকে বিশ্বাস করাটাই না আমার অন্যায় হয়ে গেছে দেখছি। আপনিও যে এরকম একটা কীর্তি করবেন সেটা কি করে জানবেন? এরকম কাঁচা কাজ কেউ করে? আপনি প্রথম থেকেই আমাকে মিসগাইড করেছেন, কোনো সত্যি কথা বলেননি, অর্ধেকটা বলেছেন অর্ধেকটা বলেননি। সত্যি কথা খুঁজে বের করা আপনার কাজ। আমরা যদি আপনাকে সবটা বলে দিই তাহলে আপনি কি করবেন? এখন এসব কথা বলে কোনো লাভ নেই। আপনারা টেনশনে আছেন তাই এসব কথা বলছেন। দেখুন, পলাশবাবু যখন আমার কাছে এসেছিল তখনই তো সবটা বলা উচিত ছিল। উনি তো পুরোটা বলেননি, অর্ধেকটা বলেছে অর্ধেকটা বলেননি। তবু তার মধ্যে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত যে চালটা, মানে এই দাবার চালটা আপনাদের বাড়ির থেকেই আসবে সেটা আমি কি করে বুঝবো? আপনাকে বলিনি আমি ওরা আমার শত্রু, ওরা আমাদের ক্ষতি করতে চায়, বলিনি আমি আপনাকে? হ্যাঁ, আপনিও তো ওদের শত্রু, আপনারাও তো ওদের ক্ষতি করতে চেয়েছিলেন। এর মধ্যে আর নতুন কথা কি আছে বলুন তো? এখন এই ক্ষতির লড়াইয়ে কে জিতবে কে হারবে সেটা কি করে বুঝবো? আপনি কি মজা করছেন নাকি আমাদের সঙ্গে? আপনার এখনো কিছুটা টাকা বাকি আছে না? আমি যদি আজকে বেকস, আপনি কি বলেছিলেন এই কেসটা শেষ মুহূর্ত পর্যন্ত আপনি ঘোরানোর চেষ্টা করেছিলেন। আমি যদি বেকসুর খালাস না হয়েছি তাহলে কিন্তু ওই টাকাটা আপনি সেই টাকাটা দেবেন না, তাই তো? আমি জানি আপনি যে টাকাটা দিয়েছেন সেটাই তো অনেক, কারণ আপনার তো দেওয়ার অভ্যেস নেই, নেওয়ার অভ্যেস আছে। আপনি আমাদের উকিল না? আপনি এখানে বসে বসে আমাকে ইরিটেট করছেন। দেখুন, উকিল কারণ নিজের হয় না। যেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আপনার কেসের মেরিট আছে, সেদিন থেকে আমি আপনার উকিল ছিলাম। যখন বুঝতে পারলাম যে আপনার কেসের আর কোনো মেরিট নেই, আপনি হচ্ছেন একজন ভরপুর দুষ্ট লোক, আপনি সমস্ত নষ্টের গোড়া, সেদিন থেকে আমি আর আপনার উকিল নেই। কি বলতে চাইছেন? উত্তেজিত নয়, একেবারে উত্তেজনা নয়। বিচারক এসে গেছেন, এক্ষুনি রায় ঘোষণা হবে, উত্তেজিত নয়। হ্যাঁ, বরং আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করতে পারি, আপনারা দেখুন না, আপনারা একবার শিমুল ব্যানার্জির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। ওনার মনটা নরম, হয়তো কোনো কাজ হলেও হতে পারে। কখনো না, আমি মরে গেলেও ওর কাছে ক্ষমা চাইব না। এই যে শুনুন, আমাদের কি খেয়ে কাজ কম পড়েছে যে ওদের কাছে আমরা ক্ষমা চাইতে যাব? কি পেয়েছেন কি আপনি আমাদেরকে? না, আপনাদের ভালোর জন্যই বললাম। উনি যদি ওনার স্বামীকে গিয়ে বলতেন, স্বামী ওনার কথা শুনতো, তাতে যদি কিছু একটা হতো, মানে আপনার ভালোর জন্যই বলেছিলাম। এবার আপনি কি আমাকে শেখাচ্ছেন নাকি? দাদার কথা শুনে বিচারক যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা বদলে যাবে? না, তা বদলাবে না, এটা আপনি ঠিকই ধরেছেন। তবে শাস্তি কম বেশি বলে একটা ব্যাপার আছে তো। আপনার দাদা যদি আপনার হয়ে একটা অ্যাপিল করে, আপনার মাও যদি অ্যাপিল করে, তাহলে হয়তো শাস্তিটা কিছুটা কমতেও পারে। তখন থেকে অবান্তর কথা বলে যাচ্ছেন তো আপনি। যারা আমাদের শত্রু তারা আমাদের হয়ে অ্যাপিলটা কেন করবে? দেখুন, আপনি ওদের শত্রুপক্ষ বানিয়েছেন, ওরা যে শত্রুপক্ষ হতে চাই তা তো নয়। দেখে চোরায় না শোনে ধর্মের কাহিনী। আপনি যখন আমার কথা শুনবেনই না, তখন এ বিষয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি একটু আসছি। কি ব্যাপার, একা একা বসে আছো যে? না, মানে আমার খুব টেনশন হচ্ছে শিমুল। টেনশনের কি আছে? আসলে মনে হচ্ছে এই রায়টা বেরোবে, কি রায় হবে আমি তো বুঝতে পারছি না। মানে রায়ে যদি তোমার শাস্তি হয় সেটা নিয়ে চিন্তা হচ্ছে। আচ্ছা, শাস্তি কেন হবে বলো তো? দেখো, আমি তো শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। আর এই কথাটা তুমি সবার সামনে জোর গলায় বলেছো, সবাই শুনেছে কথাটা, জাজও শুনেছেন। সেই কারণেই তো উনি আগের দিন কোনো রায় দেননি। সেখানে তোমার মনে হচ্ছে যে আমার কোনো শাস্তি হতে পারে? জানো তো, বিপাশাদিরা বলছিল যে আজকের দিনটা ওরা সেলিব্রেট করবে। কেন? ওই বলছিল যে মিছিল করে বাড়ি যাবে, সবাই মিলে হই হুল্লোড় করবে। তুমি এগুলো করতে বারণ করো ওদের। আচ্ছা, তোমার মনে হয় আমি বারণ করিনি? আমি ওদের বারণ করেছি। আমি বিপাশাদিকে বারবার বলেছি যে তোমরা এসব করো না।
আমি জানি না ওরা আমার কথাটা শুনবে কি শুনবে না। আসলে ওরা আমার কষ্টটা দেখেছে তো, ওরা তাই জানে। আচ্ছা, এটা কথা বলো তো পরাগ, এই যে তুমি হাঁটতে চলতে পারো, সেটা তুমি আমার কাছ থেকে কিভাবে আড়াল করে গেলে? শুধুমাত্র আজকের দিনটার জন্য। তুমি জানতে আজকের দিনটা আসবে, এরকম ঘটনা ঘটবে? অবশ্যই জানতাম। দেখো, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে পলাশরা তোমার একটা কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ, তবে যে এত বড় ক্ষতিটা করতে পারে এটা আমি নিশ্চয়ই তখন ভাবিনি। কিন্তু আমার যখনই মনে হচ্ছিল না, আমি নিজেকে একটু একটু করে তৈরি করছিলাম এই ক্ষতিটার মোকাবিলা করার জন্য। তুমি ভাবো, এরপরেও যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত, তাহলে আমি কোথায় দাঁড়াতাম? কারোর সামনে মুখ দেখাবার মতো অবস্থা হতো আমার? যে মানুষটা সবার এত উপকার করে এসেছে, এইভাবে ক্ষতি করে তাকে ভিক্টিমাইজ করে জেলে পাঠাতে পারে একমাত্র আমার ভাই। অবশ্য শুধু ভাইয়ের কথাই বলছি কেন, আমার মাকে দেখো, মাও তো একই কথা বলে যাচ্ছে। এই যে আমি যখন আসছি, আমাকে বারবার করে বলে দিল, মা যে তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি মনে রাখবে ওখানে গিয়ে এমন কিছু তুমি করবে না যেটাতে তোমার ভাই, তোমার ভাইয়ের বউয়ের ক্ষতি হতে পারে। যে অন্যায়টা ওরা করেছে সেটাকে আমি আড়াল করব? ওরা যে কাজ করেছে তার মূল্য তো ওদেরকে দিতেই হবে। পরাগ, তুমি তো সবটা বলেছো, একটু তো কমিয়ে বলনি। সবটা শোনার পর বুঝতে পারছো তো কত বড় শাস্তি পাবে। তুমি যদি একটু কমিয়ে বলতে তাহলে হয়তো একটু শাস্তিটা কম পেত। কম করে বলবো কেন? কিসের জন্য কম করে বলবো? আর এটা করা যায় নাকি শিমু? যা কাজ করেছে ওরা সেটুকুই আমি বলেছি, তার বেশি তো কিছু বলিনি। যাই হোক, এসব কথা থাক। তুমি বরং ওখানে গিয়ে শান্ত হয়ে বসো, তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করতে। যাও। কেন আমাকে বন্ধুদের কাছে গিয়ে বসতে হবে কেন? না মানে বললাম না, আমার এমনি খুব টেনশন হচ্ছে আসলে। কেন টেনশন হচ্ছে তোমার? তোমার হাতটা আমাকে দাও, শক্ত করে ধরে বসো।